ভারতীয় ভ্যারিয়েন্টে যুক্তরাজ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারণেই আসলে টিকা পেতে দেরি হচ্ছে। বিষয়টা আসলে কি, এবং সেই সাথে আমাদের যে সংক্রমণের হার এবং সংখ্যা এবং মৃত্যুর যে সংখ্যা, তা থেকে কি আমরা বুঝতে পারি যে আমরা আসলে সংক্রমণের নিচের দিকে নামতে যাচ্ছি, নাকি সংক্রমণ আবারও আসতে পারে বেশি হয়ে আমাদের দিকে ধেয়ে? সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে রয়েছেন দুজন অতিথি, তাদের সঙ্গে শুরুতেই পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার SM আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড হেড অফ রেসপিরেটরি মেডিসিন, স্কয়ার হাসপাতাল, এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কিডনি রোগ বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আর দর্শক, আপনারা চাইলে আমাদের এই আয়োজনে প্রশ্ন করতে পারেন, করোনা ভাইরাসকে ঘিরে যে কোনো ধরনের প্রশ্ন। আর আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আছি আমি অন্তরা বিশ্বাস। শুরুতেই অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে যদি যুক্তরাজ্যে তৃতীয় ঢেউ আসে, আমরা তো একেবারে কাছের দেশ ভারতের, তো এই ভ্যারিয়েন্টের কারণে আমাদের দেশে কি ধরনের সমস্যা হতে পারে? আমরাও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছি কিনা? আপনি হয়তো জানেন যে আমাদের এই যে দ্বিতীয় ঢেউ পরে ঈদের আগে কিন্তু সরকার যেভাবে একটা পদক্ষেপ নিয়েছেন, তাতে কিন্তু সংখ্যাটা কমে আসছিল। আপনি এই পরপর 3 দিনে দেখেন, প্রথমে 6%, তারপরে 6-7%, আজকে 7.5%। আমরা আশা এই পার্সেন্টেজটা ধীরে ধীরে বাড়বে, কারণ আমরা এই যে ঈদের সময় মানুষ যেভাবে যাতায়াত করেছেন এই করোনা ভাইরাস নিয়ে, বা আমরা তো দেখতে পারি না, এই ভাইরাসটা তো চোখে দেখা যায় না, তো কাজে এই ভাইরাসটা বাড়বে, এই ভাইরাসের শনাক্ত হার বাড়বে। এবং আপনি জানেন মৃত্যুর সংখ্যাও আজকে 36 জন, এবং এই নিয়ে 12,284 জন মৃত্যু, এবং আপনার যদি 7,85,000 শনাক্ত আমাদের দেশে। এখন কথা হচ্ছে যে ভারতের যে ভ্যারিয়েন্টটা, আমাদের দেখেন বাংলাদেশটা একটা 3 দিকে আমাদের ভারত, এবং এটা পোরাস আমরা বলি বর্ডার আর কি। সেই বর্ডার থেকে মানুষ 3টি জায়গা থেকে, আমরা অফিসিয়ালি 3টি বা 4টি জায়গায় আমরা যাদের চেক করতেছি, কিন্তু যে মানুষগুলি এই বর্ডার ছাড়া অন্যভাবে চলে আসবে, তারা যদি তাদের কিন্তু যারা আসতেছেন তাদের সরকার, আমি যেটুকু জানি, খুব কঠোরভাবে তাদের এই কোয়ারেন্টাইন করা হচ্ছে 14 দিন, এবং তাদের পরীক্ষা নিরীক্ষা করে ছাড়া হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু মানুষ তো এর অন্য রূপেও চলে আসতে পারে এই পোরাস থেকে। সেই ক্ষেত্রে সেই ভাইরাসটা যদি তারা বহন করে আনে, তাহলে তো আমাদের দেশে সেটা একটা ভয়াবহ পরিস্থিতি বা ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা, আশঙ্কা থাকতেই পারে। সেই ক্ষেত্রে আমাদের যেটা জিনিস, 3টা জিনিস আমরা বলি, একটা হলো মাস্ক, আরেকটা হলো মুভমেন্ট, আরেকটা হলো ভ্যাকসিন। এবং ভ্যাকসিনের যে আপনি, এটা তো এখন আপনার একটা সমস্যা, যেটা আপনি আলোচনা করতে চাচ্ছেন, আমরা হয়তো পরে আলোচনা করব। তো আমি যেটা বলি, আমাদের জন্য এই মুভমেন্ট তো এখন হবে ঈদের সময়, কিন্তু মাস্ক যদি 100%, মাস্ক যদি আমরা পরি, এবং মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্স আমরা পারবো না, হ্যান্ড ওয়াশটা করি, তাহলে কিন্তু আমরা এই শনাক্তের হারটা কিন্তু অনেক অংশে আমরা কমিয়ে দিতে পারবো। আমাদের এইটা ছাড়া আর কোনো উপায় নাই, আমাদের কাছে ভ্যাকসিন নাই, আমাদের কাছে আর অন্য কোনো। সো মাস্ক ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ভ্যাকসিনের পরিস্থিতি হয়তো আপনি একটু পরে আলোচনা করবেন, আমরা সেইভাবে আমাদের মন্তব্য বলতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারণে টিকা পেতে দেরি হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই কথা। বিষয়টা আসলে কি, মানে তিনি বলতে চাচ্ছেন চীন এবং রাশিয়া থেকে করোনা ভাইরাসের যে টিকা আসার কথা ছিল, সেটি যে বিলম্ব হচ্ছে, সেই বিষয়টিকে কেন্দ্র করেই তিনি আসলে এই বক্তব্য দিয়েছেন। পুরো দোষটা কি আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের? আপনি কি মনে করেন অধ্যাপক ডাক্তার SM আব্দুল্লাহ মামুন? ধন্যবাদ অন্তরা আপনাকে। আমরা ভ্যাকসিন নিয়ে বরাবরই অপটিমিস্টিক, আশাবাদী, এবং আমাদের সরকারের বক্তব্য, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের বক্তব্য প্রতিদিন আমরা শুনছি এবং আমাদেরকে আশা যোগায়। এটাই আমাদের একটা ভালো দিক। এখন আমরা ভ্যাকসিন ক্রাইসিস যেটা শুরু হয়েছে, সেটা আপনারা জানেন, ইন্ডিয়া আমাদের প্রথম দেশ যেটা থেকে আমরা আমাদের ম্যাক্সিমাম ভ্যাকসিন গুলো পেয়ে, আমাদের অলরেডি আমরা যারা ভ্যাকসিন নিয়েছি অলরেডি 2টা ডোজ, তার ওই ভ্যাকসিনটাই অ্যাস্ট্রাজেনেকা। এরপরে তাদের দেশে ক্রাইসিস, পরবর্তীতে তাদের বিভিন্ন নেগোসিয়েশন প্রবলেম, এগুলোর কারণে যখন ইন্ডিয়ার সাথে প্রবলেমটা হলো, তখন বাংলাদেশ স্বাভাবিকভাবেই তার উন্মুক্ত বিশ্বে যে কোনো জায়গা থেকে ভ্যাকসিন আনার জন্য চিন্তা করে। এই ডিসিশন নিতে হয়তো বা কিছুটা বিলম্ব হওয়ার কারণে
এখন আমাদের এটা ভ্যাকসিন পেতে দেরি হতে পারে। তবে চায়নার যে ভ্যাকসিন, এটা অলরেডি অনুমোদন সরকার দিয়ে দিয়েছে চায়নার ভ্যাকসিনের ব্যাপার, এবং সেটা বোধহয় আমরা পেতে যাচ্ছি। রাশিয়ার ভ্যাকসিনের ব্যাপারে এখন অনুমোদন যেটা এখনো আন্ডার কনসিডারেশনে আছে। যাই হোক, আমরা যে ভ্যাকসিনটা, চায়নার ভ্যাকসিনটা যেটা পেতে চাচ্ছি, আমরা যেটা পাবো সিনোভ্যাক্সের যে ভ্যাকসিন, এটা কতটুকু এফিকাসি এটা আছে সেটা আমরা বিভিন্ন পত্র পত্রিকা এবং আমাদের জার্নালে আমরা দেখেছি, এবং আমাদের সায়েন্টিস্টদের যে কমান্ড গুলো, সেই হিসাবে আমরা এই ভ্যাকসিন যেটা অলরেডি যাদের একটা নেওয়া হয়ে গেছে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, তারা সেকেন্ড ডোজ হিসেবে ওটা নিতে পারবে কিনা এটা নিয়ে অনেক এখনো কোশ্চেন রয়ে গেছে। তবে কিছু আমরা গবেষণা থেকে দেখেছি এটা নেওয়া যেতে পারে, দিলে সেটা বুস্টারিং ডোজের কাজ করবে। এখন পর্যন্ত বাংলাদেশে একটা ভালো দিক, আমাদের দেশে প্রায় মোর দেন 11 ভাগের বেশি মানুষ সারা দেশে ভ্যাকসিনেশন আন্ডারে চলে আসছে, এবং ঢাকা সিটিতে কিন্তু 38% ভ্যাকসিনেশন হয়ে গেছে, যেটা আমাদের ফার্স্ট ডোজের কথা বলছি। এবং সেকেন্ড ডোজটা এখনো যেগুলো যাদেরকে ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে তার অর্ধেক সংখ্যক মানুষকে সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে। বাকিটা যে ভ্যাকসিনের ক্রাইসিস, পরবর্তীতে হয়তো বা আমাদেরকে এই চায়নার ভ্যাকসিনটাই দিতে হবে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে যেটি বলছে যে 97.5 লাখ ডোজ টিকা দেওয়া এরই মধ্যে শেষ হয়ে গেছে, এটাও একটা আশার কথা। কিন্তু তারপরেও যে প্রশ্নটি আসলে থেকেই যাচ্ছে, যে বিষয়ে ডক্টর আব্দুল আল মামুন বলছিলেন, সেটি হচ্ছে যে দ্বিতীয় ডোজ টিকা সবাই পাবেন কিনা, অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে যদি আরো বেশি দেরি হয় তাহলে তাদের কি হবে, সেই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই অধ্যাপক ডক্টর শামীম আহমেদ। অন্য কোনো টিকা দেওয়া সম্ভব কিনা? ধন্যবাদ। আপনার প্রশ্নটা একটু জটিল, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমরা বোধহয় 3% লোককে টিকা দিতে সমর্থ হয়েছি, যেটা হয়তো 11% না আমার মনে হয়। আমি কি সঠিক বললাম, বা উনি হয়তো আরো 97.5 লাখ। হ্যাঁ, 3% থেকে জি না, ফার্স্ট ডোজটা 11% দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যেটা বলতেছি যে আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা যে প্রথম টিকার ডোজে যারা 14 লক্ষ প্রথম ডোজ দিয়েছে, তারা যে টিকা পাচ্ছেন না, তারা একটু উদ্বিগ্ন। নেচারালি আমি সৌভাগ্যবান যে আমি পেয়ে গেছি দ্বিতীয় ডোজটা। তা এখন কথা হলো যে আমরা অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটা, সেটা সেরাম ইনস্টিটিউট যেটা ক্যাটাগরি বলেই দিছে, ডিসেম্বর আগে তারা কোনো ভ্যাকসিন আমাদের দিতে পারবে। ইউএসএতে যে 6 কোটি ডোজ আছে, সেই ডোজই তো আমাদের ওই যে কূটনীতিক তৎপরতা, যেটা আমি বুঝতে পারলাম, সেখান থেকেও আমাদের ওই টাকাটা আসা খুব দুরূহ ব্যাপার। এখন দেখা যাচ্ছে যে আমরা চাইনিজ ভ্যাকসিন এবং রাশিয়ান ভ্যাকসিন, এখন আপনার যে মূল প্রশ্নটা যে এই ভ্যাকসিনটা আমরা আমাদের এই যে প্রথম ডোজ যারা দিয়েছেন তারা দিতে পারবে কিনা। প্রথম কথা হলো, যারা একটা ডোজ দিয়েছেন তাদের কিন্তু বলা হচ্ছে 40 to 60% তাদের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এই অ্যান্টিবডিটা 3 মাস বা 4 মাস পর্যন্ত তাদের বডিতে, আরেকটা ডোজ 4 মাস পর্যন্ত আমরা সেকেন্ড ডোজ অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ডের টিকার জন্য ওয়েট করতে পারি। এখন কথা হলো যে নতুন টিকাটা দেওয়া যাবে কিনা, যেটা অন্য গ্রুপের, সেটা সম্বন্ধে কোনো বৈজ্ঞানিক তথ্য আমাদের নাই এখন। এটা অনেকেই বলে দেওয়া যাবে, অনেকেই বলে, তবে যেটা চলমান 2-3টা পরীক্ষা সমীক্ষা হচ্ছে, সেই সমীক্ষাতে যদি বলা যায় যে মিক্সড, যে প্রথম একটা টিকা এরপর আরেকটা অন্য গ্রুপের অন্য জায়গার টিকা দেওয়া যাবে কিনা, সেটার একটা পরীক্ষা হয়তো 4-5 সপ্তাহ পরে আমরা একটা সমীক্ষা বা একটা এভিডেন্স, একটা বিজ্ঞানসম্মত একটা কথা বলতে পারবো। সেই ক্ষেত্রে নেওয়া যেতে পারে, না পারে। এখন আমরা এটা বলতে পারবো না যে এটা নেওয়া এখন এটা যাবে বা যাবে না, মানে এখনো সময়টা সময় দিতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই, একটা তথ্য দেখলাম যে আমরা যে টিকাটা আনছি, প্রায় 3 লক্ষ টিকা আমরা অপচয় করেছি। সেটা আমি একটু খুব কষ্টই লাগলো, কারণ একটা ভায়েল যখন খোলা হয়, সেই ভায়েলটা 10 জনকে দেওয়ার জন্য। এখন একটা ভায়েল খোলার পরে 6 ঘন্টা পর ওই ভায়েলটা ইউজ করা যাবে, এরকম যেটা একটা তথ্য দেখলাম, যে প্রায় এইরকম মানে ওয়াস্টেজে 3% থেকে 4%, 7-10%, মানে 3 লক্ষ ভ্যাকসিন আমাদের এইভাবে একটা অপচয়ের ঘাটতির ভিতরে পড়েছি। যাক, এটা হয়তো হতেও পারে এরকম সব জায়গায়, সেটা একটা দুঃখজনক ব্যাপার যে 3 লক্ষ হয়তো ভ্যাকসিন আমরা এর সাথে যোগ করতে পারতাম। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কি একটা বিষয়ে জানি কিনা, সেই তথ্য আমাদের আছে কিনা, যে পৃথিবীতে এখন যে কয়টি ভ্যাকসিন আছে তার মধ্যে কোনটি সবচেয়ে বেশি, মানে সবচেয়ে কার্যকর, এবং যেহেতু আমাদের দেশে যে টিকাগুলো আসছে সেগুলো নিয়ে আমরা বেশি আগ্রহী, অ্যাস্ট্রাজেনেকা এবং
চীনের যে টিকাটা আসতে যাচ্ছে, এই দুটির সাথে যদি আমরা তুলনা করি, যেহেতু চীনের টিকাই আগে আসবে বলে আমরা ধরে নিচ্ছি, তো এই দুটির মধ্যে কোনটা আসলে ভালো, ডাক্তার এস এম আব্দুল দেখেন, আমরা অক্সফোর্ডের টিকাটা কেন গ্রহণ করলাম এটার যুক্তি তো আপনি জানেন, আমরা আলোচনা করছি। একটা টেম্পারেচার, আরেকটা হলো দামের ব্যাপার, আরেকটা হলো কিন্তু আমরা ফাইজারের টিকা আনতে পারবো কারণ টেম্পারেচার কোল্ড স্টোরেজের ফ্যাসিলিটি নাই। এখন যেটা রাশিয়ান টিকা বলেন বা চাইনিজ টিকা বলেন, চাইনিজ টিকাটা যেটা আসতেছে সেটা অলরেডি উনি যেটা বললেন এটা অলরেডি এটা মানে ফাইনালাইজড হয়ে গেছে, চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছে। রাশিয়ান টিকার সাথে একটা আলাপ আলোচনা চলছে, কারণ হলো সবচেয়ে কম দামি হলো অক্সফোর্ডের টিকা, আপনি জানেন। এবং এখন হলো রাশিয়ান এবং এই যে টিকাটা, এটার দাম অনেক বেশি, $11 হইতে পারে, $10। সেজন্য সরকারকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে কত ডলার আনবে, কত সংখ্যা আনবে, কিভাবে ইউজ করতে হবে। তারপরে এখন আগে যে কথাটা একটু আপনি প্রথমে উচ্চারণ করেছিলেন যে স্বাস্থ্য মধ্যে গাফলেতে, আসলে প্রথম থেকে দেখছেন তো সরকার কিন্তু প্রথমে চায়নার সাথে কিন্তু একটা চুক্তি হচ্ছিল, সেই জন্য যে কোনো কারণেই হোক তারপরে যেহেতু ইন্ডিয়া আমাদের সাপোর্ট করবে দিবে, সেই জন্য তো ইন্ডিয়ার সাথে 3 কোটি টিকার চুক্তি হয়ে গেল, অ্যাডভান্স পয়সা দেওয়া গেল। এখন ইন্ডিয়ার যে অবস্থা, সেই ক্ষেত্রে তারা তাদের ভ্যাকসিন দিয়ে করতে পারছে না, সেই জন্যই আমরা একটু বিপদে পড়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমার প্রশ্নটি ছিল ডাক্তার ইসলাম আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে, সেটি হচ্ছে চীনের টিকা নাকি অ্যাস্ট্রাজেনেকার টিকা, অক্সফোর্ডের টিকা, দুটোর মধ্যে যদি তুলনা করা হয় কোনটি আসলে বেশি ভালো? আচ্ছা, এখন যে ফর্মুলেশনের দিক থেকে যদি আমরা চিন্তা করি, এখন চীনের টিকাটা প্রয়োগ কিন্তু আমাদের এখন আমরা শুরু করি নাই। অ্যাস্ট্রাজেনেকা এবং চীনের টিকাটার মধ্যে ভার্চুয়ালি আমরা যদি চিন্তা করি, অ্যাস্ট্রাজেনেকার টিকা সারা ওয়ার্ল্ডে যে সমস্ত জায়গায় দেওয়া হয়েছে এবং যেগুলোর আউটকাম, আমি মনে করি এটা ভালো হবে। এক কথায় যদি উত্তর দিই, পরবর্তীতে উত্তরটা এখন আরো আমরা আর্লি টু সে, পরবর্তীতে জানা যায়। মানে কেন, মানে ব্যাখ্যাটা কি, মানে কারণটা কি? এটা নিয়ে যেগুলো হিউম্যান ট্রায়াল হয়েছে সেগুলোতে যেগুলো যতটুকু মানুষের উপরে এটার কার্যকারিতা এবং অ্যান্টিবডি তৈরির যে রেঞ্জটা, এটা আমি বিভিন্ন জার্নাল বা যেখানে আমরা ইয়েগুলো পেয়েছি তাদের এক্সপ্রেশন গুলো, সেখানে দেখা যাচ্ছে যে আপনার এটা তো ডিএনএ ভ্যাকসিন এবং এটা আমাদের যেহেতু আমাদের প্রিজার্ভেশন আমাদের সহজে করতে পারি, সবকিছুর দিক থেকে এটা আমাদের জন্য সুইটেবল এবং আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরিটা অন্যগুলোর প্রায় কাছাকাছি, যেগুলো ফাইজার বা বায়োটেক তাদের যেগুলো এগুলোর কাছাকাছি। এখন সিনোভ্যাকের যে টিকাটা চায়নার, এই টিকার যে পরবর্তীতে অ্যান্টিবডির ব্যাপারগুলো এখন পর্যন্ত ম্যাক্সিভ হারে আমরা পাই নাই, এই জন্যই হয়তো আমরা এটা এখন বলছি। পরবর্তীতে আমি বললাম যেটা আমরা আরো ডিটেইলস বলতে পারবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি যেটা প্রশ্ন যেটা ডক্টর শামীম স্যার বলছিলেন যে আমাদের ন্যাশনাল যেটা কাভারিং ইমিউনাইজেশনের, এটা ফার্স্ট ডোজের কথা বলছি, যেটা আমি একটা ইউএসআইডি এর একটা দেখলাম আজকে, ওখানে ওরা বলছে 11.7% ফার্স্ট ডোজ কাভারেজ বাংলাদেশে, যারা এলিজিবল গ্রুপ ফর দ্য ভ্যাকসিন, প্রবাবলি দ্যাট আর নট ইনক্লুডেড ইন আওয়ার 16 crore পিপল, চাইল্ড গ্রুপ বাদ দিয়ে হয়তো করেছে, যাদের মধ্যে 11.7% কাভারেজটা আমি দেখাচ্ছি ফার্স্ট ডোজটা। যাদের আসলে পাওয়ার কথা ছিল বা যারা রেজিস্ট্রেশন করতে পেরেছেন বা রেজিস্ট্রেশন করতে পারেন, তাদের 11% এখন পর্যন্ত প্রথম ডোজ। জি, আমি আরেকটা ব্যাপার একটু আমি আপনাকে বলি, আপনার অ্যাডভান্স করে, যেটা হচ্ছে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে আমাদের ভিতরে তো একটা সবচেয়ে বড় দেশে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, যেটা এখন পর্যন্ত অল্প কিছু সংখ্যক পেশেন্টে আমরা পেয়েছি এবং তার মধ্যে 2-3টা আবার ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্টও পাওয়া গিয়েছে। এখন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কার্যকর হবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা পেট কোশ্চেন, সবার মধ্যে একটা ডায়লেমা এবং এটা কাজ করছে হবে কিনা সেটা আমাদেরও প্রশ্ন। কিন্তু তার সাথে আরো একটা প্রশ্ন নিতে চাই, দর্শক আছেন একজন, তার প্রশ্নটাও নিয়ে ফিরবো আপনার কাছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম খোকন দেবনাথ। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমরা 2টা ডোজ টিকা নিয়েছি, এখন আমরা নিরাপদ কিনা? আচ্ছা, ডাক্তার এস এম আব্দুল আল মামুন। হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্নটা উত্তর দিয়ে তারপর আমি আবার আগে প্রসঙ্গে যাব। আমরা এখন যদি আমরা ইউএস এর কথা চিন্তা করি, ইউএসএ তে এবং সিডিসি থেকে যেটা ডিক্লেয়ার দিয়েছে, যাদের দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়েছে এবং 2 সপ্তাহ বেশি সময় অতিক্রম করছে, তারা কিন্তু পাবলিক গ্যাদারিং ছাড়া, মাস্ক ছাড়া বাইরে যেতে পারছে। সেটা হচ্ছে ইউএসএ রেসপেক্টে বলছে। এখন আমাদের দেশে সেখানে কিন্তু ভ্যাকসিনেশনটা
অনেক বড় কাভারেজ হয়েছে সেকেন্ড ডোজে, সেই জন্য হয়তো বা সম্ভব হয়েছে। আমাদের দেশে এটা আমরা এখনই করব না, আমাদের দেশে ভ্যাকসিনেশন কাভারেজ যখন একটা অপটিমাম লেভেল হয়ে যাবে তখন আমরা মাস্কবিহীন কিছু জায়গা আমরা করব, কিন্তু যে কোনো আমরা ক্রাউডিং স্পেসে অবশ্যই মাস্ক পরতে হবে এবং সেটা আরো অনেক দিন পর্যন্ত পড়তে হবে। আমরা যারা সেকেন্ড ডোজ কমপ্লিট করেছি 1 মাস হয়েছে তারাও কিন্তু আমরা এখন মাস্ক পরছি, এবং হয়তো আমরা বাসার মধ্যে বা আমাদের নিয়ারেস্ট কোনো জায়গায় এগুলো পরবো না, কিন্তু আমরা যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট, অফিস এবং পাবলিক গ্যাদারিং সব জায়গাতে আমরা এখন মাস্ক পরবো। এখন পর্যন্ত আমাদের ডিসিশন এবং ন্যাশনাল টেকনিক্যাল কমিটি থেকে এই ডিসিশন এই সময়টা আছে এবং সেটাই চলবে এটা। আর সেকেন্ড আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমরা অলরেডি জানি যে 4টা ভ্যারিয়েন্ট, যেমন আমাদের ইউকের যে কেন্ট ভ্যারিয়েন্ট, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, ব্রাজিলিয়ান এবং আমাদের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, 4টাই কিন্তু আমাদের দেশে আছে, 4টাই আমাদের দেশে অস্তিত্ব পাওয়া গিয়েছে। ইউকেতে রিসেন্টলি যেটা প্রফেসর গ্যাভি ওনার একটা আর্টিকেল দেখলাম, যেখানে অক্সফোর্ডের প্রফেসর, যে এই ভ্যাকসিনটা যেটা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, এগুলোর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কতটুকু কার্যকর, সেক্ষেত্রে দেখা গিয়েছে যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা মোর রেজিস্ট্যান্ট টু দিস ভ্যাকসিন, তার সাসেপ্টিবিলিটিটা কম। আর বাকি যেগুলো ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা দুটার ভ্যাকসিনের ক্ষেত্রেই প্রায় ইকুয়ালি ইফেক্টিভ ইন কেস অফ দিস ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এন্ড কেন্ট এন্ড ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট। তো অর্থাৎ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে। আমরা বিস্তারিত নিশ্চয়ই আমরা নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করব, কিন্তু একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা একটু তার প্রশ্নটা নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি জালুকাঠি থেকে বলছি, মোহাম্মদ আসলাম খলিফা। আমার জানতে চাই যে প্রথম ডোজ টিকা নেওয়ার কতদিন পর দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে আরো বেশি দেরি হয়, তো দ্বিতীয় ডোজ যদি কয়েক মাস পরে নেওয়া হয় কোনো সমস্যা হবে কিনা, অধ্যাপক ডক্টর শামীম আহমেদ? না, এটা তো যারা প্রথম ডোজ দিয়েছেন তাদের তো এটা একটা বার্নিং কোশ্চেন, এবং তাদের মনে তো এটা একটা যে আমরা কি এই দ্বিতীয় ডোজটা পাবো, আর পেলে কখন পাবো এবং কখন কতদিন পরে আমরা এটা দেওয়া যাবে। ডেফিনেটলি আমাদের এটা প্রথমে ছিল 2 মাস পরে, কিন্তু এটা দেখা গেছে যদি 3 মাসে দেওয়া হয় তার অ্যান্টিবডির যে পার্সেন্টেজ সেটা কিন্তু আরো অনেকটি বেড়ে যায়। তো কাজেই আমরা 3 মাস পরও দিতে পারবো। এখন বলা হচ্ছে যে 4 মাস পর্যন্ত কিন্তু এটা দিলে, পরে দিলেও কিন্তু এটা কোনো ক্ষতিকারক ইফেক্ট নেই এবং ইকুয়ালি ইফেক্টিভ। আগে যেটা বলা হচ্ছিল প্রথম দিকে যদি বেশি দেরিতে হয় তাহলে বুস্টার ডোজ হিসাবে এটার কার্যকরতা বেশি হয়। কাজে আপনি 4 মাস পর্যন্ত, এখন পর্যন্ত আমরা জানি 4 মাসের ভিতরে আপনি এটা পাবেন। আমরা মনে হয় উনি আরো 2 মাস সময় পাবেন। যদি এর ভিতরে আমরা অক্সফোর্ডের ভ্যাকসিন পেয়ে থাকি তাহলে উনি স্বচ্ছন্দে দিতে হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই বিষয়ে, যে যদি 4 মাসের মধ্যে কেউ দ্বিতীয় ডোজ টিকা দিতে না পারেন, যদি সেটা 6 মাস বা 8 মাস হয়ে যায়, তখন কি মানে 8 মাস পরে বা 6 মাস পরে তিনি যদি আবার দ্বিতীয় ডোজটি নেন, সেটি কি প্রথম ডোজ হিসেবে কাজ করবে নাকি দ্বিতীয় ডোজ? প্রশ্ন হলো যে একটা ডোজ দিলেও কিন্তু অনেক সুরক্ষা থাকে, সেটা 40 to 60%। কাজে আপনি একটা ডোজ নেওয়ার পরে কিন্তু আপনি অনেক সুরক্ষা, এবং আপনার মৃত্যু ঝুঁকি এবং আপনার জটিলতার ঝুঁকি কিন্তু অনেক কমে যায়। যে প্রশ্ন হলো যে 5-4 মাস পরে কি আপনি টিকা নিতে পারবেন না? কেন পারবেন না? ডেফিনেটলি পারবেন। প্রশ্ন হচ্ছে যে আমরা কি ওই গ্রুপের টিকা নিব, না এখন আমাদের যে এই যে চাইনিজ টিকা আসলো সেটা দিব বা রাশিয়ান টিকা দেবো? সেখানে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমরা হয়তো খুব সহজেই আর 2-3-4 সপ্তাহ পরে একটা যে সমীক্ষা হচ্ছে যে মিক্সড এই যে ভ্যাকসিনে কোনো উপকারিতা আছে কিনা বা কোনো সাইড এফেক্ট আছে কিনা, এই সমীক্ষা কিন্তু এসে যাবে। এটা স্টাডি হচ্ছে। মানে আমরা আসলে এখনই বলতে পারছি না যে অনেক পরে যদি দ্বিতীয় ডোজ নেওয়া হয় সেটা কতখানি কার্যকর হবে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনারা বলতেছেন যে এই 3 মাস 4 মাস পরে 4 মাস পরে ইয়ে করতেছেন, কিন্তু 4 মাস পরে আপনার যে 60% 40% কথাটা বলতেছেন, এটা 4 মাসের পর 6 মাস হয়ে গেলে এই পার্সেন্টেজটা কি কমবে না বাড়বে? যে আসলে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সেই ধরনের গবেষণালব্ধ তথ্য আসলে আমাদের কাছে
নেই, তাই তো অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, আমরা জানি 4 মাস পর্যন্ত দেয়া যাবে, পরে দেয়া যাবে, কিন্তু মানে দ্বিতীয় ডোজ হিসেবে যে এই পর্যন্ত কার্যকরের কথা বলা হচ্ছে 3 মাস পরে যে ভ্যাকসিন দিলে ওইটার যে যদি ফার্স্ট ডোজে 40% অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, সেকেন্ড ডোজে 60, 70, 80% পর্যন্ত সেটা উঠবে। কাজেই ওইটা ভয়ের কিছু কারণ নাই। যদি সেকেন্ড ডোজ পান, ইউ আর লাকি এন্ড ইউ উইল গেট প্রোটেকশন আপ টু 80%। মানে টিকা বেশি, যেমন অক্সফোর্ডের টিকাতে এটা প্রায় 70% পাওয়া যায়, তারপরে ফাইজারের ওইটা আরো বেশি প্রোটেকশন পাওয়া যায়। কাজেই আপনি যেটা একটা যদি নিয়ে থাকেন সেটাও কিন্তু আপনার প্রোটেকশন দিবে, এইটা হলো। আর দ্বিতীয় ডোজের ব্যাপারে অন্য গ্রুপের মিক্স ভ্যাকসিন দিব কিনা সেটা আমরা মানে 4 সপ্তাহের ভিতরে আপনাকে সরকারও জানিয়ে দিবে, আমরা আরো ডেফিনিট ভাবে আপনাকে বলতে পারবো যে এটা নিতে পারবেন কি পারবেন না। এখন সুবিধাতে আছে, কাজে প্রিম্যাচুর কমেন্ট না করাই ভালো। এখনই আসলে কোনো মন্তব্য করবার সময় আসেনি যে 6 মাস পরে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে কিনা, বা অন্য কোম্পানির টিকা দ্বিতীয় ডোজ হিসেবে নেওয়া যাবে কিনা। আমরা জি আমি একটা, যেটা হলো যে আমরা একটা ভ্যাকসিন নিলে এই ভ্যাকসিনটা কিন্তু আমরা ধরে নিতে পারি লাইফ টাইম, এটা আমাদের জন্য ওই ভ্যাকসিনটা ওই পার্টিকুলার যেটা জন্য আমরা দিলাম সেটা হয়ে যায়। এটা অর্থই না যে 40 to 60 কিছুদিন পরে এটা ডিমিনিশড হয়ে যাবে। কেন তাহলে সেকেন্ড ডোজ দিতে হয়? সেটার কারণটা হচ্ছে যে এই ভাইরাসগুলো মিউট এবং চেঞ্জ হয় ক্রমান্বয়ে। চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন, যেমন আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা প্রতি বছর কেন দিতে হয়? কারণ আমরা এবছর যে ভ্যাকসিনটা আমরা দিলাম যে ভাইরাসটার জন্য, আমরা সিজনাল ভাইরাস, যেটা আগামী বছর কিন্তু ওটা থাকছে না। ফলে এইটা যে এগেনস্টে যেটা ইমিউনিটি তৈরি হয়ে আছে, অন্য আর একটা এগেনস্টে দিতে হচ্ছে। আমরা এই ভাইরাসটা যে কোভিড SARS-CoV-2, এই সেম যদি এর কোনো মিউটেশন না হতো, ভাইরাসটা যেমন এইভাবে থেকে যেত, তাহলে আমরা যে একটা ডোজ দিলাম এটাই হয়তো আমাদের জন্য এটা সাফিসিয়েন্ট হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা কন্টিনিউয়াস মিউটেশনে যাচ্ছে, এবং সেই জন্য আমরা হয়তো একটা বুস্টার ডোজ 4 মাস পরে দিলাম, প্রতি বছর আগামী বছর যে কিন্তু হয়তো আমাদেরকে আবার দিতে হবে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের মতো। এটা কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে থাকবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি নেব, বিরতির পরে আবারও আলোচনা করব, এবং দর্শক আপনাদের প্রশ্নও আমরা নেব। ছোট্ট একটা বিরতির পর দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে বিরতির আগে, কিন্তু আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে 6 কোটি ডোজ টিকা রয়েছে, এবং সেই টিকা তারা কাদেরকে দেবে বা কোন কোন দেশকে দেবে বা দেবে না সেই সিদ্ধান্ত এখনো নেয়নি। তবে ভারতকে টিকা দেওয়ার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে বলে তারা এখন পর্যন্ত জানিয়েছে, সেটি ভারতের গণমাধ্যমের বরাত দিয়েই আমরা জানতে পেরেছি। এখন প্রশ্ন যেটা, যে অ্যাস্ট্রাজেনেকার টিকা আমরা বিভিন্ন জায়গা থেকে আনবার চেষ্টা করছি, সেই টিকা ভারত কবে দেবে আমরা জানি না, ডিসেম্বরের আগে হয়তো বা আমরা পাবো না। কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের কাছে কিংবা অস্ট্রেলিয়ার কাছে যে মজুদ অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে, সেই টিকা আনার ব্যাপারে কতটা অগ্রগতি হয়েছে অধ্যাপক ডক্টর শামীম আহমেদ? দেখুন, এটা আমরা যেটুকু জেনেছি, সেখানে এই যে লবিং এর ব্যাপার, সেই লবিং এ ভারতের যে বিশাল রাষ্ট্র এবং তাদের দেশের যে পরিস্থিতি, সেই জন্য তারা প্রায়োরিটি পাচ্ছে, এবং সেই টিকার অংশ হিসাবে তারা ওখানে যাচ্ছে। তারা মনে করছে যে বাংলাদেশের সংক্রমণ হার, মৃত্যুর হার কম, কাজেই যারা ক্রাইসিস আছে তাদের। কিন্তু এই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমাদের সেই জায়গায় আমাদের অগ্রাধিকারে আমাদের মানে মানে অবস্থানটা বেশি মানে শক্ত ছিল না মনে হয়, সেই জন্য আমরা ওই টিকাটা পাচ্ছি না। এখন সরকার আরেকটা চেষ্টা করতেছে, যেটা আমি একটু শুনলাম, যে কানাডার কাছ থেকে কিছু বা অন্য কোনো দেশের থেকেও অ্যাস্ট্রাজেনেকার এই অক্সফোর্ডের টিকা মজুদ আছে, যাদের কাছ থেকে আনার জন্য তদবির করছে, কিন্তু সেটা সঠিক না হওয়া পর্যন্ত তো বলা যাবে না। সেই জন্য আর কি প্রবলেমটা এখানেই প্রবলেম হয়েছে। কিন্তু ওইখান থেকে ইন্ডিয়া পাচ্ছে হলো, ইন্ডিয়ার অবস্থার অবনতি হচ্ছে, সে কারণে তারা অগ্রাধিকার পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি প্রসঙ্গে আলোচনা করতে চাই, ডক্টর এস.এম. আব্দুল আল মামুন, আপনার কাছে আসলে আসতে চাই। করোনা ভাইরাস বারবারই তার রূপ বদলাচ্ছে এবং ধরন পাল্টাচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে শুরুতে জ্বর আসলো, কাশি আসলো, তখন আমরা ধরে নিচ্ছিলাম যে এটি হয়তো বা করোনার সংক্রমণ, কিন্তু এখন
অনেক ধরনের উপসর্গ আমরা দেখতে পাচ্ছি, সেই উপসর্গগুলো কি কি, মানে নতুন নতুন কি কি উপসর্গ এসেছে আমরা যদি একটু জানতে পারি। ধন্যবাদ অন্তরা, আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা এখন আমাদের রোগীদের মধ্যে, আমরা যারা ক্লিনিশিয়ান প্রতিদিন চেম্বারে রোগী দেখতেছি, যে কোনো রোগী এসে কখনোই তাকে আমরা ক্রাইটেরিয়াতে ফেলতে পারি না যে তার কোভিড এর সিমটম আছে। এবং কাউকে যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি কোভিড আগে হয়ে গেছে কিনা, বা কোভিড এর ভ্যাকসিন নিয়েছেন কিনা, অথবা কোভিড আপনি টেস্ট করিয়েছেন কিনা, কারণ আমার এরকম কখনো সিমটম হয় নাই। এই ধরনের রোগীদের মধ্যে যখন আমরা সন্দেহ করে কোভিড টেস্ট দিচ্ছি, পরের দিন আমরা এরকম যদি আমরা 100 জনের মধ্যে 60 জনই পাবো যাদের পজিটিভ পাচ্ছি। আচ্ছা, এই পেশেন্ট গুলো তারা কারা? জ্বরের কথা আমরা খুব কদাচিতই তাদের মুখে শুনতে পাই যে জ্বর আসছে। এখন বর্তমানে গত এই এপ্রিল থেকে যদি আমরা ধরি, গত মাস থেকে এখন পর্যন্ত জ্বর একদিন হয়তো আসছিল বা নেগলিজেবল মাপে না এরকম, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখেছি, যেটা গা ব্যথা প্রচন্ড, যেটা আমরা চিকুনগুনিয়া বা ডেঙ্গিতে ছিলাম, এটা নিয়ে বেশ কিছু পেশেন্ট প্রেজেন্ট করেছে গা ব্যথা। আচ্ছা, কারো হেডেক, গা ব্যথা এবং লুজ মোশন বা ইন্টেস্টাইনাল প্রবলেম এগুলো ছিল। পাশাপাশি এইগুলো যেমন খাওয়ার রুচি নাই বা গন্ধ পাচ্ছে না, এগুলো ছিল। তবে জ্বর আমরা পেয়েছি, জ্বর আছে, এবং এরকম সংখ্যা এখন দেখতেছি একটু নগণ্য। কাজে আমরা এখন তার যেটা মায়ালজিয়া, আপনার হেডেক, জিআইটি প্রবলেম, হ্যাঁ, তারপরে টেস্ট যেটা স্মেল প্রবলেম, এইগুলো এখনকার আমরা ভ্যারিয়েন্ট গুলোর মধ্যে পাচ্ছি। এবং আমরা তো জানি যে আমাদের প্রথম থেকে আমরা বলে আসছি, এবং অল দ্য সায়েন্টিফিক প্রুফ, যে 60 to 70% ক্ষেত্রে প্রায় অ্যাসিমটোমেটিক আর মাইল্ড সিমটোমেটিক, অনেক ক্ষেত্রে নেগলিজেবল। এই গ্রুপটাই তারা ট্রান্সমিট করে, তারা বুঝতে চায় না যে তাদের কোভিড হয়েছে, এবং তারা মিনিমাম সিমটমকে তার টেস্টেও যায় না, এবং টেস্টে না যাওয়ার কারণে তারা এগুলো সিমটম গুলোকে তারা আমরা যদি চিন্তা করি, ইনফ্লুয়েঞ্জার একটা অসুখ আছে যেখানে আসা মাত্রই মানুষের জ্বর আসে, এবং একদিন বা 2 দিন অনেক বেশি জ্বর হয়, ফলে সে সতর্ক হয়ে যায় এবং এটা ট্রান্সমিশন কম। কিন্তু কোভিড এর ক্ষেত্রে যখন এটা আমরা 3-4 দিন পরে জ্বর আসে, ততদিনের মধ্যে কিন্তু সেটাকে ট্রান্সমিট করে ফেলে। এবং এই জন্য যে ভ্যারিয়েন্টটা আসছে, পরবর্তী 3টা ভ্যারিয়েন্ট, যেগুলো এক্সেসিভ ট্রান্সমিসিবল দেন প্রিভিয়াস ওয়ান, এই জন্য এটার ক্ষেত্রে আমরা সেই জন্য ইন্ডিয়াতে এখন যে 4 লক্ষ প্রতিদিন যে কেসটা হচ্ছিল, হয়তোবা এটাও তার অন্যতম কারণ। তাদের সিমটম তেমন ছিল না, জ্বর ছিল না, যে সমস্ত সিমটম ছিল সেগুলোকে কোভিড এর পূর্ববর্তী সিমটম গুলোর সাথে তুলনা করার মতো নয়। ফলে এই রোগগুলো বুঝতে পারে না যে তাদের কোভিড আক্রান্ত হয়েছে, টেস্ট হয়তো পরে করেছে, ততক্ষণে তারা ট্রান্সমিট করে দিয়েছে। এটা আমাদের দেশে আমরা যারা ফিজিশিয়ান, যারা চিকিৎসা প্রতিদিন যে রোগীগুলো দেখছে, আমরা বিশেষ করে আমি রেসপিরেটরি ফিজিশিয়ান, আমার কাছে যে রেসপিরেটরি সিমটম নিয়ে যে রোগীগুলো আসে, তার মধ্যে আমি কাশি, হাঁচি, সর্দি এগুলো তো থাকতেছে, জ্বর খুব কমই পাচ্ছি। এবং তাদেরকে আমি অনেক পেশেন্টকে আমার সাসপিশন থেকে আমি কোভিড টেস্ট করতে দিয়ে পরবর্তীতে দেখছি তাদের অনেকেরই কোভিড পজিটিভ। কোভিড টেস্ট করতে দিচ্ছেন, কিন্তু দুইটা জিনিস অ্যাড করি। নিশ্চয়ই এটা ওদের ইন্ডিয়াতে যেটা, ওরা তো এটা একটা জিনিস, আরেকটা প্রবলেম হলো, ওরা দেখেছেন এই যে কুম্ভ মেলা, ইলেকশন, এই যে এই জন্য কিন্তু ছড়াচ্ছে। সেই জন্য আমাদের এখানে সতর্ক থাকতে হবে। এই যে আমাদের সরকার যেমন এই যে দূরপাল্লার বাস বন্ধ রেখেছেন, মানুষের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ট্রান্সমিশন কিন্তু কমে গেছে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। কাজেই জনসমাগম যদি আমরা বন্ধ না করি, তাহলে কিন্তু, আর আমাদের উইদাউট মাস্ক, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো এই যে উপসর্গের ভিতরে, আমি জানি না প্রফেসর আব্দুল্লাহ সাহেব দেখেন কিনা, ওদের একটা ওই যে পোস্ট কোভিড ছিল, যে ব্ল্যাক মিউকরমাইকোসিসে কিন্তু দেখছি ওদের যেমন চোখের ভিতরে ফুলে যাচ্ছে, চোখে দেখতে কম পাচ্ছে, ব্লাইন্ডনেস, একটা নিউ মিউকরমাইকোসিস। আমি যখন চণ্ডীগড়ে ছিলাম 92-তে 93-তে, এই মিউকরমাইকোসিস কিন্তু কিডনির কিন্তু ড্যামেজ করতো। এটা একটা ফাঙ্গাস। যখন লং টার্ম কিডনি ডিজিজ থাকতো, তখন এই ডায়াবেটিস থাকতো, তখন কিন্তু কিডনিতে মিউকরমাইকোসিস, আমি কিন্তু এই টার্মটা প্রথম ওইখানে, এই ভাইরাস, এই ফাঙ্গাসটা ওখানে প্রথম একটা সেমিনার হলো, দেখলাম। সেই জিনিসটা কিন্তু ওদের এখানে এখন খুব দেখা যাচ্ছে, এই যে আপনাদের কি অবস্থা আব্দুল্লাহ সাহেব? এখন আমরা আমাদের পালমোনোলজি যারা, আমরা পোস্ট কোভিড পেশেন্টকে নিয়ে বেশি ডিল করছি। এবং যে পেশেন্ট গুলো, এটা যদি আমরা একটু সময় বলতে পারি, যে পেশেন্ট গুলো কোভিড আক্রান্ত হচ্ছে, তাদেরকে আমরা সাধারণত মাইল্ড, মডারেট, সিভিয়ার এভাবে ভাগ করি। যে পেশেন্ট গুলো মডারেট টু সিভিয়ার, মানে হসপিটালে যাচ্ছে,
হাই ফ্লো নেজাল কেয়ার বা অক্সিজেন লাগছে অথবা আইসিইউতে যাচ্ছে, এর পরবর্তীতে তারা রিকভারি করে বাসায় ফিরে যাচ্ছে। ডক্টর আব্দুল মামুন, আমরা কি আমাদের দেশে কি আমরা এই কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙ্গাসের দেখা পেয়েছি এখন পর্যন্ত কোথাও? আমরা এভিডেন্স এখন আমরা এখনো পাই নাই, এখনো প্রুফ হয় নাই। তবে এখন যেহেতু এটা আমাদের পার্শ্ববর্তী দেখা দিয়েছে, আমরা কোনো সাসপিশন হলে আমরা এটার জন্য আমরা সেই ব্যবস্থা আমরা নেব। হ্যাঁ, যদি আমরা কোনো স্কিনে বা যেটা আয়ে খুব কমনলি রিলেশন হয়, তাহলে অবশ্যই অপথলমোলজিস্টের কাছে পাঠানো হবে, ওনারা ওখান থেকে সব নিয়ে অবশ্যই টেস্ট করবে। আমরা এখন পর্যন্ত পাই না আমার জানা মতে। আমাকে একটু সময় দেবেন, আমি ওটাই বলছিলাম যে পোস্ট কোভিড পেশেন্ট গুলো কিন্তু অনেক দিন পর্যন্ত 2 মাস 3 মাস পর্যন্ত তাদেরকে আমাদের সার্ভিস দিতে হচ্ছে, এবং আমরা গ্রাজুয়ালি যদি একটা HRCT স্ক্যান করে 1 মাস এবং 2 মাস 3 মাসে যদি চিন্তা করি, আফটার গিভিং সাম ইম্পর্টেন্ট মেডিকেশন যেগুলো ফাইব্রোসিস প্রিভেন্ট করে, অ্যান্টি ইনফ্লেমেটরি, এগুলো দেওয়ার পর এই পেশেন্টগুলোকে আমরা ফলো আপ করি উইদিন 3 মান্থস। আমার নিজেরই অনেকগুলো পেশেন্ট আছে যারা আমাদের চিকিৎসক এবং আমাদের প্রফেসর লেভেলের অনেকে আছে যারা এই অবস্থার মধ্যে ছিলেন, আইসিইউতে ছিলেন, ভেন্টিলেটরে ছিলেন, পরবর্তীতে এখন তারা আবার স্বাভাবিকভাবে জীবনে ফিরে গেছে। তারা কিন্তু এই অ্যান্টিফাইব্রোটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশন উইথ আমরা কনভেনশন দিয়ে আমরা আস্তে আস্তে এবং কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, ডায়েটারি অ্যাডভাইস এগুলো করার পর উইদিন 3 মান্থস তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। অক্সিজেন লেভেল স্বাভাবিক ঘুম হচ্ছে, তাদের এক্সারশনাল ডিসনিয়া ছিল যেটা, সেটাও চলে গিয়েছে, এখন স্বাভাবিক চলছেন। কাজেই পরবর্তীতে আমাদের এই কোভিড শেষ হওয়ার পরে সারা পৃথিবীতে এই পোস্ট কোভিড পেশেন্টদের কিন্তু একটা পর্ব থেকে যাবে। অনেকেরই এর মধ্যে একটা লং টার্ম কিছু ডিসএবিলিটি থেকে যাবে, যেগুলো কমপ্লিকেশন থেকে যাবে, যেটা লাংসের আমরা করে দেখতে 10 to 20% ইনভলভমেন্ট থেকেই যাচ্ছে। যাদের 60% ছিল 3 মাসের মাথায় বা 4 মাসের মাথায় কমে 20 to 20% থেকে যাচ্ছে, এবং পরবর্তীতে জানা যাবে 1 বছর পরে যে এইরকম থেকে গেল কিনা, তখন যে বলা যাবে। অর্থাৎ পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে যারা আসলে এখন আছেন তাদের জন্য বিষয়টা খুব সুখকর নয়, সমস্যাটা অনেক দিন পর্যন্তও আসলে থাকতে পারে। কিন্তু যারা করোনা আক্রান্ত হচ্ছেন এই সময়টাতে এসে, গত বছরও আমরা যেটি দেখেছি যে 14 দিন পরে অনেকে টেস্ট না করিয়েও স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন বা অফিসে যাওয়া শুরু করছিলেন। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে 1 মাস পেরিয়ে যাচ্ছে, 1 মাসের উপরে পেরিয়ে যাচ্ছে, কিন্তু তারা কোভিড নেগেটিভ হচ্ছেন না। কারণটা কি সেই বিষয়ে আলোচনা করব, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির আগে একটি প্রশ্ন রেখেছিলাম, একজন মানুষ সর্বোচ্চ কতদিন করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় থাকতে পারেন? গত বছর যেটি দেখা যাচ্ছিল যে 14 দিন বা 21 দিন পরে একজন মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু এবারে 1 মাস পরেও অনেকের করোনা পজিটিভই থেকে যাচ্ছে, নেগেটিভ হচ্ছে না। এটার কারণ কি, ডাক্তার এসএম আব্দুল মামুন? আপনার যে প্রশ্নটা করেছেন যে গতবার এরকম হয়ে যাচ্ছিল, সেটাও পুরোপুরি আমি সেটা একমত না। গতবার যেটা এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত যদি চিন্তা করি, আমি আর পেপারস আই হ্যাভ পাবলিশ মাই পেপারস, যেটা কেস রিপোর্ট হিসাবে, সেখানে কতদিন 72 ডে পর্যন্ত পেশেন্ট পজিটিভ ছিল এমন কেস রিপোর্ট আমি করেছি। পাবলিশ ইন বাংলাদেশ জার্নাল পাবলিশ হয়েছে। এবং অনেক পেশেন্টই আছে যারা 30 দিন এবং 40 দিন পর্যন্ত পজিটিভ ছিল, খুব বেশি না হলেও এরকম ছিল। হ্যাঁ, তার মানে কি আমরা বলতে পারি যে এর সাথে আসলে এবারের ভারতীয় ভ্যারিয়েন্টের আসলে কোনো সম্পর্ক নেই? এটা আসলে করোনা ভাইরাসে আক্রান্ত হলে 1 মাস কিংবা 72 দিন পর্যন্ত থাকতেই পারে। এটা আমরা লং কোভিড বলতে পারি, যেটা একটা টার্ম আছে লং কোভিড, যেটা হলো যে আমরা একটা ভাইরাস দ্বারা কেউ আক্রান্ত হলে, যেটা এখন পর্যন্ত সিডিসি এবং অ্যান্থনি ফসি তাদের থেকে আমরা যেটা জেনেছি, যে তার যে গুলো যে কোনো পেশেন্ট মাইল্ড কেস যেগুলো সাধারণত 10 থেকে 14 দিনের মধ্যে ইনফেক্টিভ পাওয়ারটা চলে যায়। যে সমস্ত পেশেন্ট মাইল্ড কেস হোম বেস ট্রিটমেন্ট নেন, হ্যাঁ, এরপরে উনি যদি পজিটিভ থাকেন 21 দিনের মাথায় বা 30 দিনের মাথায়, তাহলে কিন্তু উনি সবকিছু স্বাভাবিকভাবে করতে পারেন, এবং ততদিনে তার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে এবং উনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। যে পেশেন্টগুলো সিভিয়ার কেস, যেগুলো আইসিইউতে থাকছে, ভেন্টিলেটরে যাচ্ছে, এবং সেখান থেকে রিকভারি হওয়ার পর সেগুলোর ক্ষেত্রে আমরা অনেকদিন পর্যন্ত তাদেরকে আমরা আইসোলেশনে রাখি, যাতে ইনফেকশন সম্ভাবনা 21 দিন থেকে 30 দিন পর্যন্ত। এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে, কেউ অনেক দিন পর্যন্ত পজিটিভ থাকতেছে, এর মানেই এই নয় যে সে ডিজিজড অথবা সে কন্টাজিয়াস
এটা কারণ যদি এটার কারণ কি কি কারণে এটা পজিটিভ থাকতে পারে? আমরা যে স্যাম্পলটা নেই এটা তো ব্লাড থেকে নিচ্ছি না, আমরা নিচ্ছি নেজাল মুকোজা থেকে, নেজোফ্যারিংস থেকে। হ্যাঁ, নেজোফ্যারিংস থেকে নেওয়ার সময় এখান থেকে যে যদি একটা আরএনএ পার্টিকেল ওখান থেকে চলে আসে, হ্যাঁ, সেটাও কিন্তু ওটা আপনার ইয়াতে চলে আসবে, আমাদের পজিটিভ আসবে, ভাইরাসটা যদি কোনো একটা থাকে। এটা এই জন্য একটা ভাইরাসের অ্যাক্টিভিটি নাই, বাট যে ভাইরাসটার যে ফ্র্যাগমেন্ট গুলো, ডেব্রিজ গুলো, সেটাও যদি লং বা পারসিস্ট করে, এটা যতবার আমরা নেব এটা পজিটিভ আসবে। এগুলো আমরা বিভিন্ন সায়েন্টিফিক যেগুলো রিসার্চ পেয়েছি। সেই জন্য একটা পেশেন্ট এখন এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে, যেটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট তো আমাদের খুব বেশি এখনো ছড়ায় নাই, তবে অন্য যে ভ্যারিয়েন্ট গুলো আছে এবং আমাদের এক্সিস্টিং যে ভাইরাস বাংলাদেশে আছে সেই ভাইরাসের ক্ষেত্রে এখন আমরা পাচ্ছি 21 দিন পর্যন্ত অনেক পেশেন্টে পেয়েছি। গত এপ্রিল থেকে, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলে, এপ্রিল থেকে আজকে মে 20 তারিখ পর্যন্ত যে সমস্ত পেশেন্ট আমি এখন পর্যন্ত ডিল করেছি তার মধ্যে অন্তত 5-6টা পেশেন্ট আমার আছে যেগুলো এখনো পজিটিভ আছে। 30 দিন হয়ে গেছে, 21 দিন হয়েছে, এরকম পজিটিভ আছে। তো এটা সর্বোচ্চ আসলে মানে পজিটিভ থাকলেও তারা আক্রান্ত নন, আমরা কি সেটা বলতে পারি নাকি আক্রান্ত থাকলেও থাকতে কথা পারে? হলো যে আমি শেষ করে চাই, সেটা হলো সিমটোমেটিক একটা ব্যাপার, যে পেশেন্ট গুলো তার যদি ডিজিজ কন্ডিশনে সিমটোমেটিক না হয়, জ্বর না থাকে, জ্বরটাকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে দেখা হয়, জ্বর নেই, অন্যান্য সিমটম চলে গেছে, এইরকম অবস্থা হয়, তাহলে পেশেন্টের যদি পজিটিভ হয় সেক্ষেত্রে সে কিন্তু ধরে নিতে হবে সে মানে নন কন্টাজিয়াস এবং অন্যের মধ্যে মিশতে পারে। কিন্তু যদি সিমটম পারসিস্ট করে সেই ক্ষেত্রে অনেকদিন ধরে, আজকে 21 দিন ধরে আছে বা এখন একটু একটু সিমটম আছে, তাদের ক্ষেত্রে আমরা কন্টাজিয়াস হিসেবে তাকে ধরবো। তো এরকম কন্টাজিয়াস কতদিন সর্বোচ্চ থাকতে পারে? বিশ্বের কোনো কি মানে তথ্য আছে যে কতদিন পর্যন্ত কন্টাজিয়াস অবস্থায় থাকে? নেগেটিভ হতে পারে 2 সপ্তাহের ভিতরে, হাইয়েস্ট 3 মাস পর্যন্ত থাকতে পারে, যেটা প্রফেসর মামুন সাহেব যেটা বললেন, উনি 72 ডেজও কিন্তু দেখছেন। তো 3 মাস পর্যন্ত কিন্তু এটা পজিটিভ হয় হলো যে ডেড ভাইরাসের যে পার্টিকেল, সেই পার্টিকেলটা যখন আপনি টেস্ট করা হয় সেটা পজিটিভ। উনি যেটা বললেন যে যদি আপনার সিমটম না থাকে, দিস ইজ নট পজিটিভ। আমাদের এই জন্য প্রথমে বলা হচ্ছিল যে দ্বিতীয় টেস্টেরও দরকার নাই, আপনি 3 সপ্তাহ পরে আপনি কাজে চলে যেতে পারেন যদি উপসর্গ না থাকে। এটা কিন্তু WHO একটা অ্যাডভোকেসি করেছিল। তো যা হোক, আমরা যেটা বলবো যে যেটা হলো আমরা পজিটিভ থাকুক না থাকুক আমাদের দেশের জন্য মাস্ক পরেই এখনো ঘুরতে হবে, কারণ আমাদের দেশে এখনো পুরো ভ্যাকসিনেশন হয় নাই। আমরা মাস্কটা কিন্তু আমরা অবশ্যই পরবো, এবং ভ্যাকসিন নেই বা না নেই, কোভিড থাকুক বা না থাকুক, অবশ্যই আমরা মাস্ক পরে ঘুরবো। মানে একটি বিষয় একটু বিস্তারিত জানতে চাই ডাক্তার এস.এম. আব্দুল আল মামুন। ডাক্তার শামীম আহমেদ, আসবো আবার আপনার কাছে, কিন্তু যেটি জানতে চাই, লং কোভিড সর্বোচ্চ কতদিন পর্যন্ত থাকতে পারে? আচ্ছা, মানে এটা হচ্ছে মানে একেবারে কি বলে, কোনো একটা সেল পাওয়া যাচ্ছে, ডেড সেল, বিষয়টা সেরকম না। আক্রান্ত অবস্থায় কতদিন একজন মানুষ থাকতে পারে কোভিডে? আক্রান্ত অবস্থায় কতদিন থাকতে পারে? হ্যাঁ, এটা আমি আগে যেটা বললাম আপনাকে, যে আমরা যে পেশেন্ট গুলো এই হোস্ট এন্ড ভাইরাস দুইটা, হ্যাঁ, একটা ভাইরাস একটা মানুষকে ইনফেক্ট করলো, মানুষ হচ্ছে হোস্ট, এবং হোস্ট রেসপন্স টু দ্য ভাইরাস ইজ ডিফারেন্ট। সেটা ডিফারেন্ট এথনিক গ্রুপসে এবং ডিফারেন্ট এজে, ডিফারেন্ট সেক্সে এবং কোমরবিডিটি, এগুলোর সাথে নির্ভর করে হোস্ট রেসপন্সটা হয়। আমরা যাদের ক্ষেত্রে কোনো সিমটমে পাচ্ছি না বা অ্যাসিমটোমেটিক, শুধুই পজিটিভ অ্যাসিমটোমেটিক, হ্যাঁ, এইরকম পেশেন্টও আছে যারা 21 দিনের বেশি, আমি পেয়েছি 21 দিনের বেশি পজিটিভ আছে, কিন্তু সিমটম বলতে একদম মিনিমাম নেই, এরকম পেয়েছি। আমি শুধু এটা এখনই আমার বলার সময় নেই, তবে আমার এক্সপিরিয়েন্স থেকে 2-1টা জিনিস এখানে বলতে, উত্তরটা দিতে পারি। এই আর যাদের সিমটম আছে এবং সেই সিমটম গুলো যেমন এখনো সে এক্সারশনাল ডিসনিয়া, পোস্ট কোভিড সিমটম হিসেবে আমরা বলছি, নেগেটিভ হওয়ার পরে যেটা অনেকদিন ধরে সিমটম থেকে পোস্ট কোভিড, এইরকম সিমটম, যাতে এক্সারশনাল ডিসনিয়া, একটু ঘুমের সমস্যা, খাওয়া দাওয়ার রুচি নেই, জ্বর নেই, কিন্তু পজিটিভ, এই অবস্থার পেশেন্ট আমি 2.5 মাস পর্যন্ত পেয়েছি, প্রায় যেটা একদিন বললাম 72 ডেজ পর্যন্ত পেয়েছে। এরকম ওয়ার্ল্ডে বিভিন্ন যেগুলো আমরা লিটারেচার রিভিউ করতে গিয়ে দেখেছি, এইরকম 90 ডেজের বেশি আমি পাই নাই, ম্যাক্সিমাম 90 ডেজ পর্যন্ত আমি পেয়েছি। কানাডার একটা পেশেন্ট, তারপরে ইউএসএ তে একটা পেশেন্ট পাওয়া গেছে যারা এই দীর্ঘদিন
প্রথম দিকে এগুলো পাওয়া গেছে এই গত বছরে, এটা এবারে না, গত বছরে আমরা লিটারেচার রিভিউ করতে যে পেয়েছি, তার 90 ডেজ পর্যন্ত পজিটিভ আসছে। একজন নার্স সে ছিল, কানাডিয়ান একজন নার্স সম্ভবত। এইগুলো কিছু এভিডেন্স আছে, এবং এগুলো বিভিন্ন ভাবে, এগুলো এখন হয়তো পরবর্তীতে এগুলোকে কালেক্ট করে ফর্মুলেট করে এটার উপর আমরা আবার একটা লিটারেচার রিভিউ করে হয়তো একটা পেপারস করা যাবে যে লং কোভিড নিয়ে, যে আমরা সর্বোচ্চ কতদিন পর্যন্ত থাকছি এবং সর্বোচ্চ কত পজিটিভ হওয়ার সাথে তার শরীরে কি সিমটম হচ্ছে এবং সে আদৌ এইটা তার থেকে কেউ ইনফেক্টেড হচ্ছে কিনা, এটাও একটা রিসার্চের বিষয়। যে এই পেশেন্টটা যখন এরকম থাকছে, তাকে যদি অন্যদের সাথে কন্ট্যাক্টে যেতে দেওয়া হয়, তাহলে সে ইনফেক্ট হবে কিনা, এটা কিন্তু এখনো কোনো এরকম রিসার্চ হয় নাই, হয়তো হলে আমরা বলতে পারবো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আমরা একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র, পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা ব্রাজিল, তারা কেন এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পারছে না? আপনি কি মনে করেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ? ভারতের তো আমরা যেটা হলো, ভারতের জনসংখ্যা বেশি, ভারত প্রথম দিকে এই করোনা ভাইরাসকে তেমন গুরুত্ব দেয়নি। তৃতীয়ত হলো যে তারা যেভাবে এই যে করোনা পিরিয়ডে যেভাবে তারা এই যে ইলেকশন করলো, তারপরে কুম্ভ মেলা করলো, তারপরে তারা যেভাবে করলো, এই জন্য ভারতে এটা। আরেকটা প্রফেসর মামুন সাহেব যেটা বললেন যে তারা প্রথমে যে ভ্যারিয়েন্টটা ছিল, সেই ভ্যারিয়েন্টে হয়তো এত ইনফেকশন ছিল না। এখন ভারতের যে মিউটেশনের পরে যে ভ্যারিয়েন্টটা, সেটা হাইলি ইনফেকশাস এবং হাইলি, যেটা আমরা আমাদের এবারও যে করোনার যে কেসগুলি দেখা গেল, যে 2 দিনের পরেই কিন্তু লাংসের ভিতরে ইনভলভমেন্ট, প্রফেসর মামুন সাহেব আরো ভালো বলতে পারেন, যিনি চেস্ট ফিজিশিয়ান, 2 দিনের ভিতরে লাংসটা ইনভলভ হয়ে যাচ্ছে এবং সেই জন্যই তারা খারাপ হয়ে যাচ্ছিল। এই জন্য এই যে দ্বিতীয় ঢেউয়ের যে রোগীগুলি খুব মৃত্যুর ঝুঁকি যেটা বেশি বেড়ে গেল, সেটা তো লাংসের ইনভলভমেন্টের জন্যই। কাজেই ভ্যারিয়েন্ট একটা, মিলামেশা একটা, তারপরে ভ্যাকসিনের সেরকম ভ্যাকসিনও তারা প্রথমে ভ্যাকসিন তো তারা দিতই না, তারা তো অনেক কারণ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও এরকম অনেক কারণ রয়েছে। আমাদের আসলে আজকে একেবারেই সময় নেই, নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা বিস্তারিত শুনবো আপনার কাছ থেকেই কি কারণে আসলে বাইরের দেশগুলো এত বেশি সংক্রমিত হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য, এবং দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।